আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা রসায়ন দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব। রসায়ন দ্বিতীয় অধ্যায় হচ্ছে পদার্থের অবস্থা। তো সবাই এই অধ্যায় মোটামুটি ভালোই পারো। আর অধ্যায়ের যে সমস্যাগুলো সেগুলো হচ্ছে কিছু সৃজনশীল আছে ব্যাপনের হারের ক্ষেত্রে। তারপর হচ্ছে পদার্থের বিভিন্ন অবস্থা, তাপমাত্রিক ধর্ম, বাষ্পীভবন, ঘনীভবন, এই বিষয়গুলো নিয়ে বিশেষ সমস্যা থাকে। আমি এই অধ্যায়ের টোটাল শুরু থেকে আমি আলোচনা করছি। তো সবাই দেখো, প্রথমে আমাদের জানতে হবে আসলে পদার্থ, এই পদার্থটা কি। আমরা জানি যে আসলে আমাদের সামনে যা কিছু আমরা দেখি প্রত্যেকটাই এক একটা পদার্থ। তো একটা পদার্থ হতে গেলে তার কিছু বৈশিষ্ট্য থাকতে হবে। এই বৈশিষ্ট্য দেখে আমরা বুঝতে পারবো যে আসলে সেটা হচ্ছে পদার্থ। পদার্থ হতে গেলে ফার্স্ট ভর থাকতে হবে, তারপর দ্বিতীয়ত তাকে জায়গা দখল করতে হবে, তারপর তার জড়তা থাকতে হবে। এই বিষয়গুলো, এই বৈশিষ্ট্যগুলো দেখে আমরা বুঝতে পারবো যে আসলে সেটা হচ্ছে কি পদার্থ। তাহলে পদার্থের কথা বললাম কি, যে পদার্থ, আমরা যদি পদার্থকে সংজ্ঞায়িত করতে চাই তাহলে যার ভর আছে, জড়তা আছে এবং জায়গা দখল করে তাকে পদার্থ বলে। তাহলে কি বললাম, যার ভর আছে, জায়গা দখল করে এবং জড়তা আছে তাকে পদার্থ বলে। এই পদার্থ যদি বলা হয় যে, শুধু বলা হয় যে পদার্থ কত প্রকার, যদি পদার্থ কত প্রকার এই কথাটা যদি বলা হয় তাহলে পদার্থ হবে দুই প্রকার। একটা হচ্ছে মৌলিক পদার্থ, আর একটা হচ্ছে যৌগিক পদার্থ। তাহলে যদি শুধু বলে যে পদার্থ কত প্রকার, তাহলে দুই প্রকার, একটা মৌলিক পদার্থ আর একটা যৌগিক পদার্থ। তাহলে মৌলিক পদার্থটা কি, যে দেখো, মৌলিক পদার্থ যে পদার্থকে ভাঙলে ওই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যায় না। যে পদার্থকে ভাঙলে, যেমন আমরা যদি সোনাকে ভাঙি, সোনা ছাড়া এর মধ্যে আর কিছু পাওয়া যায় না। আচ্ছা, আমরা যদি ধরো তামাকে ভাঙবো, তামা, তারপর রূপা ভাঙবো, তাহলে লোহা, তামা, রূপা, তারপর সোনা, এগুলোকে যদি আমরা ভাঙি, এই পদার্থগুলো ছাড়া কি আমরা অন্য কোনো পদার্থ পাবো না। তাহলে যে পদার্থকে ভাঙলে ওই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যায় না, তাকে মৌলিক পদার্থ বলে। এরপর হচ্ছে কি, যৌগিক পদার্থ। যৌগিক পদার্থ যে পদার্থকে ভাঙলে দুই বা ততোধিক মৌলিক পদার্থ পাওয়া যায়। যেমন দেখো, আমরা যদি পানিকে যদি আমরা ভাঙি, দেখা যাবে কি এর মধ্যে কি পাচ্ছি, হাইড্রোজেন পাচ্ছি, কি পাচ্ছি, অক্সিজেন পাচ্ছি, অর্থাৎ হাইড্রোজেনও পাচ্ছি, অক্সিজেনও পাচ্ছি। তাহলে এই যে যদি আমরা সমতা করি, তাহলে দেখা যাচ্ছে যে একটা পানিকে ভাঙলে আমরা হাইড্রোজেন পাচ্ছি, অক্সিজেন পাচ্ছি। তাহলে এই যে পানিটা, এই পানির মধ্যে কি শুধু কি হাইড্রোজেন ছিল, শুধু কি অক্সিজেন ছিল না। তাহলে এখানে পানি গঠিত হয়েছে হাইড্রোজেন একটা মৌলিক পদার্থ নিয়ে, অক্সিজেন একটা মৌলিক পদার্থ নিয়ে। তাহলে এই যে দুই বা ততোধিক মৌলিক পদার্থ নিয়ে তৈরি হয়েছে কি যৌগিক পদার্থ। তার মানে আমরা যৌগিক পদার্থকে ভাঙলে কি পাচ্ছি, দুই বা ততোধিক মৌলিক পদার্থ। তাহলে এই জন্যই বলছে যে পদার্থকে ভাঙলে দুই বা ততোধিক মৌলিক পদার্থ পাওয়া যায় তাকে যৌগিক পদার্থ বলে। তাহলে তোমাদের যদি বলা হয় কার্বন ডাই অক্সাইড কোন পদার্থ, তাহলে অবশ্যই এখানে কি আছে, কার্বন আছে, অক্সিজেন আছে, তাহলে এটা হচ্ছে যৌগিক পদার্থ। তোমাকে যদি বলা হয় যে ক্যালসিয়াম CaCO3, ক্যালসিয়াম কার্বনেট কোন পদার্থ, তাহলে অবশ্যই এখানে কি আছে, ক্যালসিয়াম আছে, কার্বন আছে,
অক্সিজেন আছে, তার মানে 2 বা ততোধিক কি আছে, মৌলিক পদার্থ আছে। তাহলে অবশ্যই এই যৌগিক মানে ক্যালসিয়াম কার্বনেটটা হচ্ছে একটা যৌগিক পদার্থ। তাহলে আমরা মৌলিক পদার্থ এবং যৌগিক পদার্থ জানলাম। এবারে আমরা পদার্থের অবস্থা ভেদে পদার্থ কয় প্রকার সেটা জানি। অবস্থা ভেদে পদার্থ হচ্ছে 3 প্রকার। অবস্থা ভেদে পদার্থ 3 প্রকার, সেটা হচ্ছে কঠিন, তরল, বায়বীয়। তাহলে অবস্থা ভেদে পদার্থ হচ্ছে 3 প্রকার, কঠিন, তরল, বায়বীয়। তবে এখন বর্তমানে পদার্থের আরো একটা অবস্থা পাওয়া যায়, সেই চতুর্থ অবস্থা, সেটার নাম হচ্ছে প্লাজমা। অর্থাৎ এই প্লাজমাটা হচ্ছে পদার্থের চতুর্থ অবস্থা। তো আমরা এখানে পদার্থের এই 3টা অবস্থা নিয়ে কথা বলবো, যে অবস্থা ভেদে পদার্থ 3 প্রকার, কঠিন, তরল, বায়বীয়। তো এখন এই কঠিন, তরল, বায়বীয় এই 3টেই কিন্তু পদার্থ। কারণ কি? কারণ এদের বৈশিষ্ট্য, পদার্থের যে বৈশিষ্ট্যগুলো ছিল তাদের সাথে কি আছে, মিলে যায়। যদি পদার্থের যে আমি 3টা বৈশিষ্ট্যের কথা বলছিলাম, যে একটা ভর, তারপর কি এদের হচ্ছে জায়গা দখল করার ক্ষমতা, তারপর হচ্ছে জড়তা, এই বিষয়গুলো যদি থাকে, আবার কি এদের একে অপরের প্রতি আকর্ষণ শক্তি, তাহলে অবস্থাভেদে পদার্থের একে অপরের প্রতি আকর্ষণ শক্তিও থাকে। তাহলে এই বিষয়গুলো যে পদার্থের মধ্যেই থাকবে, অর্থাৎ যারই মধ্যে থাকবে সে হচ্ছে একটা পদার্থ। সে বাতাস হোক, সে গ্যাস হোক, যা কিছুই হোক, তার বৈশিষ্ট্য অনুযায়ী আমরা বলতে পারবো যে আসলে সেটা কোন পদার্থ। তাহলে যেমন দেখো, আমরা বললাম যে অবস্থাভেদে পদার্থ কয় প্রকার, 3 প্রকার, কঠিন, তরল, বায়বীয়। তো এখন হচ্ছে আসলে কঠিনটা কি, তরলটা কি, আর বায়বীয় কি, আমরা কিভাবে বুঝবো যে কোনটা কোন পদার্থ? আমি তোমাকে একটা উদাহরণ বলি। ধরো আমরা 5 ভাই। আমরা কয় ভাই? 5 ভাই। তো যখন এটা মনে করো আমাদের বাড়ি, তো যখন আমরা 5 ভাই বাড়িতে থাকি, মনে করো 5 ভাই, 5 ভাই কোথায় আছি? বাড়িতে আছি। তো যখন এই 5 ভাই বাড়িতে থাকি, তখন আমাদের মাঝে একটা শক্তিশালী মানে শক্তি কাজ করে। যদি কারোর সাথে কোনো ঝগড়া বা কোনো কিছু হয়, আমরা 5 ভাই একটা জায়গায় যাইতে পারি। তার মানে যখন 5 ভাই আমরা এক জায়গায় আছি, আমাদের শক্তি বেশি, আমাদের সাথে কেউ কি ঝগড়া করতে পারবে না। বা কেউ যদি ঝগড়া করতেও আসে, 5 ভাই যদি একসাথে থাকি, তাহলে কি অবশ্যই আমাদের শক্তি বেশি থাকার কারণে কি অনেকে ভয় পাবে। তো এখন মনে করো যে আমরা 5 ভাই, একটা দেশেই 5 ভাই 5টা জায়গায় আছি। একজন আছি গাইবান্ধায়, একজন আছি রংপুরে, একজন আছি ঢাকায়, একজন আছি সিলেটে, একজন আছি বরিশালে। তাহলে 5 ভাই 5টা জায়গায় আছি। আচ্ছা, হঠাৎ আমি মনে করো গাইবান্ধায় আছি, তো আমার সাথে কোনো একটা বন্ধুর ঝগড়া হলো, বা আমার সাথে কোনো একটা বাইরের লোকের সাথে ঝগড়া হলো। তো ঝগড়া হয়, তারা পুরো দল নিয়ে যাচ্ছে মনে করো যে আমাকে মারার জন্য। তো এখন আমার তো যে বাকি যে 4 ভাই, তারা তো কাছে নেই, ওরা যে জায়গায় আছে বাংলাদেশেই আছে, কিন্তু ওরা আস্তে আস্তে ওরা আমাকে কি মারে চলে যাবে। তার মানে 5 ভাই কয়টা জায়গায় ছিলাম? 5টা জায়গায়। তাহলে যখন 5 ভাই 5টা জায়গায় থাকলাম, তখন দেখা গেল যে বাড়িতে থাকার কারণে আমাদের মধ্যে যে একটা আকর্ষণ ছিল, যে শক্তি ছিল, একটু দূরে যাওয়ার কারণে সেই শক্তিটা কি হলো, কমে গেল। কারণ কি, আমরা কাছে নেই, যার কারণে যে কেউ সুযোগ নিতে পারে। তো এখন আবার কি হলো, দেখো যে আমরা 5 জন ভাই
এই 5 ভাই 5টা দেশে আছে। কয়টা দেশে? 5টা। ধরো আমি বাংলাদেশ, একজন আছে ভারতে, একজন আছে পাকিস্তানে, একজন আছে অস্ট্রেলিয়ায়, একজন আছে সৌদিতে। বিষয়টা বোঝো, 5 ভাই এখন 5টা দেশে আছে। তো হঠাৎ করে আমার সাথে, আমি বাংলাদেশে আছি, আমার সাথে যদি কারো ঝগড়া বাজে বা আমাকে যদি কেউ মেরেও ফেলে, অথবা ধরো তোমার আমার আরো যে 5টা ভাই বা 5জন যে 5টা জায়গায়, তারা যদি বিপদে পড়ে, আমরা কি 5টা ভাই এক জায়গায় যা কি মিলিত হতে পারবো? না, কারণ আমাদের মধ্যে সেই আকর্ষণ শক্তিটা নাই, এবং আমরা কখনোই কি একটা জায়গায় মিলিত হতে পারবো না। তাহলে এই যে দেখো, আমাদের আস্তে আস্তে কি হলো, আকর্ষণ শক্তিটা কি হলো, কমে গেল, এবং দূরত্বটা আমাদের কি হলো, বেড়ে গেল। তাহলে যখন আমাদের দূরত্বটা বেড়ে গেল, তখন আমাদের আকর্ষণ শক্তি কমে গেল। ঠিক আছে? তাহলে এই বিষয়গুলো থেকে আমরা যে বিষয়টা বলতে পারি, যে এই যে কঠিন আমরা জানি প্রত্যেকটা পদার্থই অসংখ্য কণার সমন্বয়কেই গঠিত। তো যখন কঠিন ছিল, কঠিন দেখবে খুব শক্ত, তার মানে কি, এই কঠিন পদার্থের কণাগুলো খুব কাছাকাছি থাকে। যেমন ওই যে 5 ভাই একটা জায়গায় ছিল, তখন কি আকর্ষণ বেশি ছিল, শক্তি বেশি ছিল, তখন এই কঠিন পদার্থগুলো খুব কাছাকাছি ছিল। যখন কাছাকাছি ছিল, তখন এদের আকর্ষণ শক্তিটা কি ছিল, বেশি ছিল। এবং সেটা কঠিন থেকে যখন তরল হলো, তখন এর দূরত্বটা কি হলো, বেড়ে গেল। তাহলে যখন দূরত্বটা বেড়ে গেল, আকর্ষণ শক্তি কমে গেল, এবং যার ফলে এটা ছিল কঠিন, এটা তরল, এবং তরল থেকে যখন গ্যাসীয় হলো, তখন এদের আকর্ষণ শক্তি আরো কমে গেল। কেন কমে গেল? কারণ কণাগুলোর মধ্যবর্তী দূরত্ব কি হলো, একেবারেই কি, মানে অনেক দূরে দূরে গেছে কণাগুলো। তো যখন কণাগুলোর দূরত্ব বেড়ে গেল, তখন আকর্ষণ শক্তি আরো কমে গেল, আকর্ষণ শক্তি নাই বললেই চলে। তাহলে এই যে যখন আকর্ষণ শক্তি আরো কমে গেল, তখন দেখা গেল যে এর চাইতে এর আকর্ষণ শক্তি কম হয়, এটা কি হলো, গ্যাসীয় হয়। তাহলে আমরা এদের বৈশিষ্ট্য বলবো কিভাবে? দেখো, একটা পদার্থ হতে গেলে আমি বলছিলাম যে প্রথমে ভর থাকতে হবে, তারপর হচ্ছে কি জায়গা দখল করতে হবে, জড়তা থাকতে হবে। তাহলে এই যে দেখো, কঠিন পদার্থ, এর কিন্তু ভর আছে, আবার কঠিনের দেখবে আকার আছে। কঠিনের আকার আছে না, যে কোনো কঠিন পদার্থ সে কিন্তু আকার ধারণ করে। তাহলে কঠিন পদার্থের আকার আছে। 3 নাম্বার, আয়তন আছে। তাহলে এই কঠিন পদার্থের ভর আছে, আকার আছে, আয়তন আছে। 4 নাম্বার, সে জায়গাও দখল করে। এবং 5 নাম্বারে বলতে পারো যে এর আন্তঃআণবিক আকর্ষণ শক্তি, এই কঠিন পদার্থের আন্তঃআণবিক শক্তি সবচেয়ে বেশি, কারণ এর দূরত্বগুলো কি একেবারেই কম, কণাগুলো কাছাকাছি থাকে বা একে অপরের সাথে লেগে থাকে। তাহলে এইটা গেল হচ্ছে কঠিন পদার্থের বৈশিষ্ট্য। তাহলে এরপর যদি বলি যে যেমন কঠিন কি, যে বরফ, তারপর হচ্ছে কি লোহা, মানে কঠিন জাতীয় যা আছে এগুলো হচ্ছে কি তোমার কঠিন পদার্থ। তারপর হচ্ছে তরলের কথা যদি বলি, তরলের ভর আছে। তরলের কি আছে, ভর আছে, কারণ পদার্থ হতে গেলে তার অবশ্যই ভর থাকতে হবে। তাহলে তরলের ভর আছে। আচ্ছা, তরলের কি আকার আছে, তুমি একটা তরলকে যেখানেই রাখো, দেখবে সেই জায়গায় ও আকার ধারণ করছে। তার মানে আর কি নির্দিষ্ট কোনো আকার আছে? নাই। তাহলে তরলের কি নাই, তরল, তাহলে তরল পদার্থ, তাহলে তরলের নির্দিষ্ট কোনো আকার নেই, যে পাত্রে রাখা হয় সেই পাত্রেই আকার ধারণ করে। 3 নম্বরে তরলের আয়তন আছে। আয়তনের একক হচ্ছে কি লিটার, তরলের আয়তন আছে। তো আয়তন আছে। এরপর হচ্ছে তরল পদার্থের আকর্ষণ শক্তিটা, এদের কণাগুলোর, তরল পদার্থের কণাগুলোর মধ্যবর্তী যে আকর্ষণ শক্তিটা, এটা কিন্তু কঠিন পদার্থের চেয়ে কম। কেন? কারণ তরল পদার্থের কণাগুলো কঠিনের থেকে কি আছে, দূরে দূরে আছে, এই জন্য এর আকর্ষণ শক্তিটা হচ্ছে কম। তাহলে গেল তরল পদার্থের বৈশিষ্ট্য। এরপর বলি তরল পদার্থ যেমন কি পানি, তারপর কি তরল জাতীয় যেগুলো তেল, দুধ,
ইত্যাদি যাবতীয় যা আছে এগুলো তরল জাতীয় যেগুলো সেগুলো হচ্ছে তরল পদার্থ। আচ্ছা, এরপর যদি বলি যে গ্যাসীয়, যেমন ধরো পানি, পানি গ্যাসীয় হয়েছে বা বাষ্পীয়। পানি কি হয়েছে? বাষ্পীয়। তাহলে বাষ্পীয় কি? যে বাষ্পীয় পদার্থের অবশ্যই ওই যে বললাম না, ভর হতে গেলে সর্বপ্রথম কথা হচ্ছে তার ভর থাকতে হবে, মানে পদার্থ হতে গেলে সর্বপ্রথম কথা তার ভর থাকতে হবে। তাহলে এই যে বাষ্পীয়, এর কি ভর আছে, 2 নাম্বার এর কিন্তু আকার নেই, 3 নাম্বার এর আয়তনও নাই। হ্যাঁ, গ্যাসীয় পদার্থের আয়তন আছে, ঠিক আছে, তবে পুরো জায়গা দখল করে থাকে। একটা গ্যাস সে কি সব জায়গায় কি ছড়িয়ে ছিটিয়ে থাকে, তার মানে পুরো আয়তন দখল করে থাকে, এই জন্য এর নির্দিষ্ট কোনো আয়তন নেই। তাহলে ভর আছে, আকার নেই, আয়তন নেই। তারপর কি, এর আকর্ষণ শক্তিটা, এর সাথে যদি আমরা যেমন কঠিনের তরল পদার্থের সাথে কঠিনের কম্পেয়ার করছি, আবার এই তরলের সাথে কম্পেয়ার করবো কার? বাষ্পীয়। তাহলে বাষ্পীয় পদার্থের দেখো ভর আছে, 2 নাম্বার আকার নেই, 3 নাম্বার কি আয়তন নেই, 4 নাম্বার যে এর আকর্ষণ শক্তিটা, আন্তঃআণবিক আকর্ষণ শক্তিটা তরল পদার্থের চেয়ে কম, এবং এর আন্তঃআণবিক দূরত্বটা তরল পদার্থের চেয়ে বেশি। তাহলে দেখো বাষ্পীয় পদার্থ কোনগুলো, যেমন বললাম পানি বাষ্পীয়। তারপর যদি বলো গ্যাসীয়, যেগুলো কার্বন ডাই অক্সাইড গ্যাস, ঠিক আছে, এরকম গ্যাসীয় পদার্থ যেটাই হবে সেটাই হচ্ছে কি তোমার এই বৈশিষ্ট্যগুলোর উপর পড়বে। তো আজকে এই পর্যন্তই আলোচনা করলাম, আগামীকাল দেখা হবে অন্য কোনো টপিক নিয়ে। ধন্যবাদ সবাইকে।